লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা। জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। মেহেরপুরে 7 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকালো বিজেপি। পুশিন ইস্যু জিয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় মন্ত্রী আরিফ বাবর সহ 8 জনকে খালাস। একজনের মৃত্যুদণ্ড। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার দাবি। দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল একই পরিবারের 3 নারীর। সিরাজগঞ্জ সহ 3 জেলায় পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু। এবং উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে তীরের মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন বেড়ি বাঁধে ভাঙন, প্লাবন আতঙ্ক। বাংলার সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখনও জানা যায়নি মা ও 3 মেয়ে হত্যার রহস্য। এ ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দিনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এখানে 3 জনের হত্যা করছে। কারা করছে লোক আছে বলে সবাই চিৎকার দিয়ে বহুত মানুষ হয়েছে আর কি। পাশে যে ছাদটা ওই ছাদে পাইপ দিয়ে করে উঠতলো ছিল হিয়ানে দিচ্ছে। স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায় যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয় হলে সে বাইরে থেকে কলস্তফল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মেহেরপুরের সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংনীর শহরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজেপি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে 1 নারী রয়েছেন। এদিকে পুশিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্ত সতর্ক অবস্থানে বিজেপি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। 5টার সময় দেখছি ওই লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ উঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজেপির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নাই। এরা 10 জন আসছিল, কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় আবার তুলে চলে গেছে ইন্ডিয়ান। পুশিনের তথ্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে পুশিন ইস্যু জিয়ে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি, ধরো আর বিএসএফ কে দাও। ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন দাবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এত সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কি প্রক্রিয়া তাদের সীমান্ত দিয়ে পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
বিজিবি বলছে ২১ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৮৩টি পুশিং চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। ৬৫০-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন। এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন। এটিও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে। নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিং ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে এই ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের সরকার দলীয় হুইপ জি.কে. গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে। সৈয়দ নাঈম আহমেদ নামে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলোচিত এই মামলার রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, হুইপ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত অপু বণিকের রিপোর্ট। ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় নিহত হন এক যুবলীগ কর্মী। এই ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বর্তমান হুইপ জি.কে. গৌস সহ একাধিক রাজনৈতিক নেতাকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। রায়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও জি.কে. গৌস সহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে। সৈয়দ নাঈম আহমদ নামে এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মামলা চলাকালীন মারা যাওয়ায় শেখ আব্দুস সালাম নামে এক আসামিকে বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত অথবা বিদ্যমান বিধিবিধানগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তাদেরকে এই মামলায় আসামি শ্রেণীভুক্ত করা হয়েছিল। রায়ের পর খালাসপ্রাপ্ত নেতারা বলেন মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই সঙ্গে অন্যান্য আলোচিত রাজনৈতিক মামলাগুলোতেও ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। দীর্ঘ তদন্ত শেষে 2020 সালের 22 অক্টোবর মামলায় লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি.কে. গৌস সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকালে 123 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রায় 2 দশক ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করা হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও তার প্রেমিক সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ রায় দেন। একই সঙ্গে প্রত্যেকে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায় 2017 সালের 6 এপ্রিল রাতে হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মুকুল মল্লিক তার বাড়িতে স্ত্রী ফিরোজা ও তার পরকীয়া প্রেমিক আলমগীরকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। এ সময় মুকুলকে শ্বাসরোধ করে হত্যা করে গ্রামের একটি ধান খেতে পুঁতে রাখে। ঘটনার 6 দিন পর ধান খেতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা আশিরন বেগম বাদী হয়ে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 জনকে আসামি করে হরিণাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে 2018 সালের 6 জুন 5 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্ত্রী ফিরোজা খাতুন, তার পরকীয়া প্রেমিক আলমগীর হোসেন ও সহযোগী বিল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হয় 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। দিনাজপুরে গোসল করতে গিয়ে নদীতে ডুবে একই পরিবারের 3 নারীর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে পানিতে ডুবে 2 শিশু এবং জয়পুরহাটে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো। একই পরিবারের 3 নারীর মৃত্যুতে শোকাহত পুরো এলাকা। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার করতোয়া নদীতে গোসল করতে যান ভাদুরিয়া গ্রামের 2 বোন দুলালী খাতুন, সুরভি খাতুন ও তাদের ভাবি আকলিমা খাতুন। কেউ সাঁতার না জানার কারণে স্রোতের তরে গভীর পানিতে তলিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে সিরাজগঞ্জের জজরিয়া মদিনাতুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 3 ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় স্রোতের টানে 2 জন নদীতে ডুবে যায় ও একজন নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। জয়পুরহাটের খেতলালের ইকরগড়া গ্রামের পুকুরে গোসল করতে নামে জিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরের পানিতে ডুবে এক শিশু প্রাণ গেছে। তারিফ রহমান, সময় সংবাদ। পরীক্ষা নিয়ে বিতর্ক বন্ধ করতে বিভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। পরীক্ষা হলের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আর্কাইভ সংরক্ষণ করা হবে। যদি আর্কাইভ না পাওয়া যায় সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। সকালে বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এবারের পরীক্ষা একক প্রশ্নের পরীক্ষা। 9টি বোর্ড এক প্রশ্নের পরীক্ষা দেবে। কোশ্চেন আউটপুটে দেওয়া যাবে না। হলে পরে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। এমন পানিশমেন্ট হবে যে সারা জীবন বাংলাদেশ মনে থাকবে যে এই প্রশ্নপত্র বের করেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমায় উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে দিশেহারা বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। এদিকে কুড়িগ্রামের লিচু এলাকায় তলিয়ে গেছে সবজির ক্ষেত। পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন, দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমতে শুরু করলেও 20টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 128 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 198 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 4-5 দিন অতিরিক্ত ভাঙতেছে। অনেক বাড়ি ঘর ভাঙছে, অনেক ফসলি জমিন, অনেক জমি ভাঙে গেছে। জায়গা জমিন এলা কিনে নিয়ে বাড়ি করছি, এখন সেটাও যদি ভাঙি যায় যাবো কোথায়? যেটুকু জায়গা ছিল ওইটুকুর মধ্যে ঘর বাড়ি করেছিলাম, এখন ওইটুকু যদি যায় তাহলে আমাদের ঘর বাড়ি করার মতো জায়গা নেই। রংপুরে তিস্তার তীব্র স্রোতে ভাঙন ধরেছে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে। নতুন করে দেখা দিয়েছে ধস। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় 130 মিটার অংশ। মনে করি যেটা বাঁধ আছে সেই বাঁধটা যদি মনে করি যে বন্যা আসে এখন উসরি যাইতে ধরে, মানে তখন ভাঙার পরে তাহলে এই বাড়ি ঘর দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। শহর এলাকাতে বাস করি থাকি, আমরা কখন ভাঙি যায় তার আশায় ধকপক করে রাখবো কখন পানি এসি। গত 12 ঘন্টায় কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কিছুটা কমলেও 1 থেকে 2 সেন্টিমিটার বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। পানি ওঠানামায় নিচু এলাকা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পটল, পাট সহ বিভিন্ন সবজি। পটল, তারপর মরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা এলে সব কাজ ডুবে গেছে। 1 হাত পানি বললে একদম রাস্তায় উঠে যাবে বা প্রত্যেক বাড়ির গেটে গেটে আসি যাবে। এদিকে সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। 6 জেলায় বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। তানজিনা তাসনিম, সময় সংবাদ।
12 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 3টি বগি। এরপর স্বাভাবিক হয় ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। বুধবার রাতে 11:15টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের গৌরীপুর স্টেশন অতিক্রম করার সময় পেছনের 3টি বগি লাইনচ্যুত হয়। পরে বগিগুলো রেখেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এ সময় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল। রাতেই শুরু হয় উদ্ধার অভিযান। বৃহস্পতিবার সকাল 11টার দিকে উদ্ধার কাজ শেষ হলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তম চ্যানেল ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ। আগামী 30 জুন এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। মেইনটেনেন্স ড্রেজিং এর কাজ চলমান থাকলে 9 মিটারের 9.5 মিটারের বাণিজ্যিক জাহাজ বিদেশ থেকে সরাসরি অনায়াসে প্রবেশ করতে পারবে মোংলা বন্দরে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। পুরোদমে চলছে ড্রেজিং কার্যক্রম। পশুর নদীর গভীরতা বাড়িয়ে 9 থেকে 9.5 মিটারের বিদেশি বাণিজ্যিক জাহাজ বেরানোর উপযোগী করা হচ্ছে মোংলা বন্দরকে। বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তম চ্যানেল ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2021 সালের 13 মার্চ। 2022 সালের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বালু ফেলার জায়গায় নিয়ে তীব্র জমি জটিলতা ও ড্রেজিং চলাকালীনই চ্যানেল পুনরায় ভরাট হয়ে যাওয়ার মতো প্রাকৃতিক বাধার কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি কাজ। অবশেষে সব বাধা অতিক্রম করে দীর্ঘ 6.5 বছরের মাথায় প্রকল্প সম্পন্ন হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। চ্যানেলের নাব্যতা সংকটের স্থায়ী সমাধানে বন্দরের হারবাড়ি এলাকা থেকে বন্দর জেটি পর্যন্ত মোট 23.4 কিলোমিটার চ্যানেল ড্রেজিং করা হয়, যা থেকে প্রায় 2.37 লাখ ঘনমিটার বালু ও পলিমাটি উত্তোলন করা হয়। তবে চ্যানেল দ্রুত ভরাট হয়ে যাওয়ায় নাব্য সংকটের শঙ্কায় পুরোপুরি কাটছে না। বন্দরকে সচল রাখা ও ব্যবসায়ীদের সুবিধার্থে খননকৃত চ্যানেলের ড্রাফট পুনর্বিবেচনার দাবি বন্দর ব্যবহারকারীদের। আমি একজন বন্দর ব্যবহারকারী হিসেবে আমার প্রত্যাশা এবং দাবি হচ্ছে যে যথাযথ প্রক্রিয়ায় যেন ড্রাফট সার্ভেটা হয়। কারণ হচ্ছে আপনার ড্রাফট সমস্যা, ড্রেজিং যদি প্রপারভাবে হয় তাহলে আপনার ড্রাফটের সমস্যাটা মিটে যাবে এবং আমরা আশা করি মোংলা বন্দর আবার পুনরায় সচল হবে। ড্রেজিংটা অতি জরুরি প্রয়োজন এবং অনেক গভীরভাবে আমাদের যাতে গভীরতা বাড়ে সেই ধরনের ড্রেজিং আমাদের প্রয়োজন, যাতে নর্মালি 10,000 টনের একটা ব্যাসের উপরে আসুক। আগামী 30 জুন প্রকল্পের সমাপ্তি ঘোষণার পর নতুন অর্থ বছরের শুরু থেকেই পুরো চ্যানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে প্রকল্পটার কাজ শেষ করে ফেলেছি। এখন প্রকল্পের বাকি কাজ শেষ করে আশা করি এই 2026-এর মধ্যে জুনে আমরা প্রকল্পটা শেষ করতে পারব। যেখানে ড্রেজিং করা হয়, ড্রেজিং করা হলে পরবর্তীতে সেখানে সিলটেশন হয়। এই সিলটেশনকে আমরা রিমুভ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে একটা সংরক্ষণ ড্রেজিং অনুমোদন হয়েছে, যে প্রকল্পটা অলরেডি আমরা ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দিয়েছি। শুরুতে এই প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছিল 793,72,80,000 টাকা। তবে নকশা পরিবর্তন, সময় ও অর্থ বৃদ্ধিতে 3 ধাপে বাজেট সংশোধন করে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 992 কোটি টাকা। আর এটি মংলা বন্দর সৃষ্টির দীর্ঘ 70 বছরের ইতিহাসে প্রথম ড্রেজিং কাজ। সময় সংবাদ, মোংলা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বাংলার সময় আরো থাকছে। নেই গেটম্যান সিগন্যাল, ঝুঁকি নিয়ে পারাপার। চুয়াডাঙ্গায় অরক্ষিত রেল গেটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। বীরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে আবারও বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তৃত এলাকা, এমন শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি সংস্কারের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাল মামুন রুবেল। চোখে মুখে আতঙ্ক নিয়ে খুলনার দাকপের পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড়ে হাঁটছেন এই বৃদ্ধা। গত 5 বছরে 3 দফা নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। এবারও বর্ষা শুরু হতেই বাঁধে দেখা দিয়েছে নতুন ভাঙন।
শুধু পানখালী নয়, ভাঙনের ঝুঁকি ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণাঞ্চল উপকূলে। দাকপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা ও নলডাঙ্গা সহ অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিতে। কোথাও ফাটল, কোথাও নদীতে হারিয়ে যাচ্ছে মাটি। একই চিত্র পাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকাতেও। 3 জেলায় 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও মিলছে না স্থায়ী সমাধান। বাড়িঘর নেই, সে সব ভেঙে চলে গেছে নদীর মধ্যে, আর সবাই এনে যে রয়েছে। আমাদের প্রতি বছর ভাঙে আর প্রতি বছর রাস্তা পেছতে হয়। প্রতি বছর জিআই ব্যাগ ফেলে, কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ সমাধান করে না। নদীতে ভাঙনে ভেঙে নিয়ে গেছে, গেলে এই প্রায় 2 বছর আসছে, আমি আর থাকতে পারি না। এই যে বেড়িবাঁধটা আছে, এটাই টেকসই বেড়িবাঁধ করে দিক, এই ছাড়া আমাদের আর কোনো কিছু কাম্য নাই। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দফতরের ভুল নকশা ও পরিকল্পনায় বাঁধ নির্মাণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোর ডিজাইন টোটালি ফল্টি। তো আপনি ওই ফল্টি ডিজাইনে টাকা বেশি দিলেন, পার্সেন্টেজ বাড়লো, কিন্তু লাভ তো হলো না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি মেরামত চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে কয়েকটি বড় প্রকল্প। পোল্ডার এরিয়াতে যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো আছে, সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তাদের আওতায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙন রোধে প্রতি বছর নেওয়া হয় নানা প্রকল্প, বেড়িবাঁধ সংস্কারে খরচ হয় শত কোটি টাকা। তবে বছর না ঘুরতেই আবারও একই রকম ভাঙন দেখা যায় এসব এলাকায়। তাই উপকূলীয় মানুষের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে 13টি সমঝোতা ও 2টি চুক্তি সই করেছে বাংলাদেশ। এ নিয়ে বেইজিংয়ে সংবাদ সম্মেলন করছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, তাদের যে নো হাও বা জ্ঞান রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিফাইন করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে তারা ইনভলভ হবে বলে আগ্রহ প্রকাশ করেছে। জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটা প্রজেক্টের সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে, ড্রেনেজ সিস্টেমে যে এক্সপার্টিজ এখানে রয়েছে, সেটি বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে কাজে লাগানো সম্ভব। দুই দেশেরই সরকার প্রধান এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। আমাদের একটা বড় সুযোগ রয়েছে, কারণ একদিকে যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে আমাদের বাংলাদেশ থেকে চীনে যে পরিমাণ রপ্তানি হয়, চীন থেকে বাংলাদেশের রপ্তানি হয় তার সাথে অনেক বেশি। সেই ক্ষেত্রে কি আমরা আমদানি বাড়াতে পারি কিনা, একই সাথে চীনে বাংলাদেশের দিক থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে সেটি নিয়ে আলোচনা হয়েছে। ডাইভার্সিফাই কিভাবে করতে পারি, বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইম্পোর্ট চীনে রয়েছে, কিন্তু আমরা নতুন প্রোডাক্ট রেঞ্জ কিভাবে করতে পারি, স্পেশালি ভ্যালু চেইনে যেহেতু চীন এখন উপরের দিকে যাচ্ছে, তাদের এক্সিস্টিং অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যারা নতুন মার্কেটে রিলোকেট করছে। সেই রিলোকেটেড প্রোডাকশন ফ্যাসিলিটি হিসেবে বাংলাদেশকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফর ইনস্টেন্স গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইলের একটা বড় সুযোগ রয়েছে। এগুলো নিয়ে আমরা চীনের প্রিমিয়ার নিজে থেকে বলেছেন যে গার্মেন্টসের সাপ্লাই চেইনটা আমরা বাংলাদেশে কিভাবে স্ট্রেংথ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবং এই বিষয়ে ওনারা অত্যন্ত ইতিবাচক যে যেসব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সপার্টিস রয়েছে, সেখানে আমরা আমাদের নিজেদের মতন করে ভ্যালু চেইন যদি ডেভেলপ করতে পারি, তাহলে চীনের ইন্ডাস্ট্রিয়ালরা সেখানে গিয়ে বিনিয়োগ করবেন। আমাদের এখানে একটা বড় মার্কেট রয়েছে চীনের, যেটা চীনের প্রিমিয়ারের ভাষায় ইটস আ মেগা সাইজ মার্কেট। এই মার্কেটে ডেফিনেটলি বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে রিকনফিগার করে চীনের যে ডোমেস্টিক ডিমান্ড আছে সেটার সাথে অ্যালাইন করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব এবং চীনের মার্কেটে আমরা অনেক কিছু আনতে পারি। ফর ইনস্টেন্স আজকে কনফার্ম হয়েছে যে বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুট বা কাঁচালের রপ্তানি হবে চীনে। এই ধরনের ফ্রুটস, ভেজিটেবল, অ্যাগ্রোরিজ প্রোডাক্ট, ফিশারিজ, অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি। একই সাথে ফার্মাসিউটিক্যাল, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনে বিনিয়োগ করা সম্ভব, ঠিক একই সাথে বাংলাদেশ থেকে চীনে রপ্তানির সুযোগ রয়েছে। এই জন্য জয়েন্ট একটা অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হচ্ছে, যেটা বাংলাদেশ এবং চায়নার ভেতরে হতে পারে, যার মূল উদ্দেশ্য হবে আমাদের এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাটাকে ঢেলে সাজানো যেখানে ডিপ্লোমেটিক টাইজের মাধ্যমে মিউচুয়াল বেনিফিট হবে, উইন উইন হবে। একদিকে যেমন বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে, একই সাথে চীনেও তাদের বিনিয়োগটার মাধ্যমে তারা একদিকে যেমন প্রফিট পাবে, তাদের ডোমেস্টিক মার্কেটের জন্য বাংলাদেশ থেকে গুডস আসবে। আমরা সাপ্লাই চেইনটা কিন্তু নতুনভাবে কাজ করতে চাই।
চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরের যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা ইম্পর্টেন্ট লজিস্টিক্স এবং প্রোডাকশন ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে বিনিয়োগ করতে আগ্রহী। কিছু চীনা ব্যাংক সামনের দিনগুলোতে বাংলাদেশে তাদের অপারেশন শুরু করতে চায়। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিভাইভ করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি, চীন মনে করছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বেশ কিছু চীনের কোম্পানি রয়েছে যাদের বিশ্বের অন্যান্য দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতা বাংলাদেশে তারা অফিস করবে। এই বিষয়ে প্রিমিয়ার অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন। আমরা সবসময় চাই যে পিপল টু পিপল কানেক্টিভিটি যেন বাড়ে। সেই পিপল টু পিপল কানেক্টিভিটির জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ারের কথা উঠে এসেছে যে এডুকেশনের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা ম্যান্ডারিন আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেখানে বড় ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে চীন সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে অলরেডি তারা হসপিটাল নিয়ে কাজ করছে। চীনের এরকম বিনিয়োগকৃত হসপিটাল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জুবায়ের হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, দুপুরে ভুগাইল বগাদি গ্রামের নিজ বাড়িতে টাইলস লাগানোর কাজ চলছিল। এক পর্যায়ে পা পিছলে জানালার গ্রিলের উপর পড়ে যায় জুবায়ের। এ সময় গ্রিলে থাকা বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থাকায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত গ্রুপের 3 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। ভোরে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের একটি বিশেষ টহল দল 7 নম্বর ওয়ার্ডের রেঙ্গুপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য হুপ্লসাই মার্মা, তেজেন্দ্র চাকমা, বিশ্বক ত্রিপুরাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি 1 নলা বন্দুক, 3 রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি চাকু, 3টি ব্যাগ, 1 জোড়া বুট, জুতা ও নগদ 11,000 টাকা জব্দ করা হয়। চট্টগ্রামে ছিনতাই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 157টি মোবাইল ফোন, 5টি ল্যাপটপ, নগদ অর্থ এবং IMEI পরিবর্তনের সরঞ্জাম। দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দকানন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ আরও 4 সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি। মৌলভীবাজার সীমান্ত থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, 24টি ডেটোনেটর ও 2টি চাপাতি উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার সীমান্তের মিশন এলাকায় অভিযান নেয় নামে তারা। এ সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর ও চাপাতি জব্দ করে তারা। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 8ম শ্রেণীর ছাত্রী স্বপ্না হত্যার 2 বছর অতিবাহিত হলেও পুলিশ এখনও পর্যন্ত জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় তারা বলেন, 2024 সালের 30 এপ্রিল নিখোঁজ হন 14 বছর বয়সের কিশোরী স্বপ্না। ঘটনার 3 দিন পর 2 মে দুপুরে নিজ বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার হয় তার অর্ধগলিত লাশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন পরিবার। মামলাটির পুনর্তদন্ত করে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত ও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। হেয়ারকাট বাতিল, মুনাফা প্রাপ্তি ও লেনদেন স্বাভাবিক করার দাবিতে রাজশাহীতে ব্যাংকের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। সকালে নগরের আলোকার মোড়ে এক্সিম ব্যাংকের ভেতরে এসে ম্যানেজারের কক্ষে অবস্থান নেন তারা। এ সময় গ্রাহকরা অভিযোগ করেন, গত 2 বছর ধরে ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ রয়েছে। লাখ লাখ টাকার আমানত রাখার পরও ব্যাংক থেকে মুনাফা পাচ্ছেন না তারা। হেয়ারকাট নামের এক কালাকানুন আরোপ করে মূলধন থেকে টাকা কাটার পায়তারা করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা গ্রাহকদের।
ভোলায় গৃহবধূ কারিমা আক্তার হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে কারিমাকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য নির্যাতন করত। গত 18 জুন রাতে কারিমাকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করে শহরের মুসলিপাড়ার রাস্তার উপর ফেলে যায়। স্থানীয়রা জানান, সেখান থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করলে পরদিন সকালে সে মারা যায়। এই ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি অভিযোগ করেন। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকায় ভুক্তভোগীরা এই মানববন্ধন করেন। এতে বন্যায় ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। তাই জমির সঠিক মূল্য দেওয়ার দাবি জানান বক্তারা। দেখছেন বাংলার সময়। ঝিনাইদহের সরবরাহ বেশি হয়, কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি পাইকারিতে প্রকারভেদে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি পটল 12 টাকা, ঝিঙে 15 থেকে 20, মরিচ 50 টাকা, করলা 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুন 60 থেকে 65, কচুরমুখী 45 ও টমেটো 95 কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দাম কম হয়, লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তবে স্বস্তি মিলেছে ভোক্তাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হলে বাড়বে সবজির দাম। আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে 5000 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ জুনাইদ হাবিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, 2025-26 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশি জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের 5000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 25 মেট্রিক টন বীজ ও 100 মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 8টা 20 দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পরই বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কর্তৃপক্ষ বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। অকশন শেডটিতে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যপণ্য মজুদ ছিল বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। লোকবল সংকট, অবৈধ রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার সহ নানা সমস্যায় জর্জরিত চুয়াডাঙ্গার বিভিন্ন অরক্ষিত রেলগেট। স্থানীয়দের দাবি, জেলার উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, মেইন ও মালবাহী ট্রেন চলাচল করে, কিন্তু গেটম্যান না থাকায় ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। ট্রেন আসার সময় হলেও দেদারসে চলছে বিভিন্ন যানবাহন, নেই গেটম্যান কিংবা সিগন্যাল। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বৈধ অবৈধ অরক্ষিত রেলগেট দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ। ট্রেন আসার আগে সিগন্যাল দিয়ে গেট বন্ধ থাকার কথা থাকলেও নেই নিয়মনীতির কোনো তোয়াক্কা। বৈধ রেলগেটে 3 জন দায়িত্ব পালন করার কথা থাকলেও একজন, কখনো কখনো 2 জন দায়িত্ব পালন করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমনকি গেল 6 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তত 8 জন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও বেশ কয়েকজন। গেট দেওয়া অথবা গেটম্যান দেওয়া যে হতো, তাহলে মানুষের জীবন বাঁচত। এপাশ ওপাশ দেখে রেল ক্রসিং করলে পারি দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। রানিং রাস্তা, সব সময় এখানে হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে, কিন্তু এখানে যেটা প্রয়োজন সেইটি তো নাই। এখানে একটা গেট আমাদের একদম নিশ্চিত প্রয়োজন দরকার, কিন্তু এই জায়গায় আমাদের রেড গেট দেয় না। ক্রসিংয়ে ঢোকার আগে ডানে এবং বামে এবং সামনে কিছু আছে কিনা, এটা সতর্কতা দৃষ্টিতে দেখেই পারাপার হওয়া উচিত। প্রয়োজনীয় জনবল সংকটের কারণে গেট বন্ধ রাখা সম্ভব হচ্ছে না বলে জানান রেল কর্মকর্তা।
আমরা চেষ্টা করছি ওই ঘাটতি লোকবলগুলো ঊর্ধ্বতন স্যারদের মাধ্যমে পূরণ করে ফেলা। লোকবল পেয়ে গেলে গেটে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা খুব সহজেই সমাধান হবে। জেলায় 40 কিলোমিটারের রেলপথে 27টি বৈধ ও 5টি অবৈধ রেলগেট রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন সংস্কার না করায় সাতক্ষীরা সদরের বাঁশদাহা করার বিল সেতু দিয়ে প্রতিদিন ভোগান্তি নিয়ে যাতায়াত করছে অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। অতি দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। তবে নতুন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি কর্মকর্তা। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। ভেঙে পড়ে আছে সেতু। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ কয়লার বিলে সেতুর এমন বেহাল দশা। ভাঙা অংশে কোনো রকম বাঁশ, কাঠ, ইটের রাবিশ ও মাটি ভরার বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও সেটি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য অসাবধানতা কিংবা ভারী যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবিটা এই ব্রিজটা সংস্কার হয়ে গেলে খুবই ভালো হয় জনগণের জন্য। যাওয়া আসা করা খুব বিশাল সমস্যার বিষয়, এটা না করলে হবে না। আর এরপরে বর্ষা পড়ে গেলে তো আর মোড়ে চলা যাবে না। এরপরে উল্টে যায়, খানায় পড়ে যায়। এতদিন একটা ব্রিজ কম অবহেলায় পড়ে থাকে, গাড়ি পড়ে গেছে। এখন খুব দ্রুত এই ব্রিজটা মেরামত করলে জনগণের পক্ষে একটু সুবিধা হয়। সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। যে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্প অন্তর্ভুক্তকরণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এই প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমরা অচিরেই এই কাজটা শুরু করতে পারবো। সাতক্ষীরা সদর সীমান্তবর্তী সাতানি সহ প্রায় 8টি গ্রামের মানুষের কালারোয়া উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। দেখছেন বাংলার সময়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রস্তাবিত বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের খেলার মাঠের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সকালে কাঞ্চন পৌরসভার কালাদি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। এ সময় স্কুল ও খেলার মাঠের জন্য 103% জমি হস্তান্তর করেন নবারুণ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার মোদী। পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জে তাজিয়া মিছিলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সাজানো হয়েছে ইমাম বাড়াগুলো। তাবুক, নিশান, দুলদুল সহ প্রায় 25,000 ভক্ত প্রস্তুত আশুরের তাজিয়া মিছিলের জন্য। আশেপাশের জেলার 30টি দলের প্রায় 25,000 ভক্ত তাজিয়া মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে। এর জন্য প্রস্তুত করা হয়েছে লাল সবুজের পতাকা সহ কারবালার স্মৃতি বিজড়িত তাবুক, দুলদুল, ঢাল তলোয়ার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা। জানাজানি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। মেহেরপুরে 7 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকালো বিজেপি। কুশিন ইস্যু জিয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ। এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলার মন্ত্রী আরিফ বাবর সহ 8 জনকে খালাস। একজনের মৃত্যুদণ্ড। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার দাবি। এই ছিল বাংলার সময়। দর্শক, ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজবেলা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।